অন্য পাঠে তোমাদের স্বাগত জানাই। এটা আমাদের নতুন চ্যানেল, যেখানে শুধুমাত্র এডুকেশনাল ভিডিওগুলোই আপলোড করা হবে। তাই যারা এই চ্যানেলটার বিষয়ে জানে না তাদেরকে আরো বেশি করে জানাও, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু সিলেবাসের বাইরের বিষয়, যেটা পড়াশোনার সঙ্গে সেভাবে রিলেটেড নয় এবং সবারই কাজে লাগবে। সেটা হচ্ছে যে কবিতা কি করে পড়বো বা কবিতা কি করে বুঝবো। অ্যাকচুয়ালি কবিতা এমন একটা জিনিস যেটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। আমরা যখন একটা কবিতা দেখি তখন আমাদের কোনো গাইড বুক খুঁজতে হয় বা বুঝতে পারি না, তো এই জন্য কবিতার প্রতি আমাদের আকর্ষণ কমে যায়। কবিতাকে আমরা সেভাবে পড়ি না, কি বলেছে বোঝা যায় না, যেহেতু খুব ছোট করে লেখা হয়, সংহত ভাবের হয় কবিতা। তো সেই কবিতাকে কিভাবে বোঝা যায় দেখা যাক আজকে সেটা তোমাদেরকে বোঝাতে পারি কিনা। এক্ষেত্রে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে কবিতা পড়তে গেলে প্রথমে জানতে হবে যে কবিতা কি। কবিতা তো আমরা হাতের সামনেই দেখতে পাই, আলাদা করে জানার কি দরকার কবিতা কি না। তোমরা যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেখো, দেখবে আগে যাই লেখা হোক না কেন সেগুলো পদ্য ফর্মেই লেখা হতো বা কবিতার মতো করে লেখা হতো। তো আমরা ধারণা করতে পারি, এবং আরেকটা বিষয় যে আমাদের যে সমস্ত এপিকগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু কবিতায় লেখা। তার মানে আগে সাহিত্যের যে সংরূপ ছিল, এই আমাদের যে আজকে গদ্য, প্রবন্ধ, রম্য রচনা ইত্যাদি, মানে গদ্য সাহিত্য মূলত, সেই গদ্য সাহিত্যের আগে যে সংরূপ ছিল সেই সংরূপ মূলত কবিতা এবং নাটক। পরবর্তীকালে গদ্য এসেছে এবং আগে গদ্যকেও কবিতার আকারে লেখা হতো। তো এখান থেকে আমরা মনে করতে পারি যে মানব সভ্যতা তার প্রথম সাহিত্যিক প্রেরণা খুঁজে পেয়েছিল কিন্তু কবিতার মধ্যে দিয়ে। এবার যেটা বলা সেটা হচ্ছে কবিতা কি। এই বিষয়টা বুঝতে গেলে তোমাদেরকে একটু গভীরে যেতে হবে, বুঝতে হবে যে কবিতা কিভাবে লেখা হয়, কিভাবে একজন কবি একটা কবিতাকে পান। দেখো, সাহিত্যের যে শাখাগুলো রয়েছে, অন্যান্য যে শাখাগুলো যেমন গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রম্য রচনা, নাটক, যাই হোক না কেন, সেগুলো যখন একজন লেখেন বা সৃষ্টি করেন সেক্ষেত্রে খুব সুসংহত হতে হয়। তার কারণ যখন একজন একটা গল্প লিখছেন, উপন্যাস বা ছোট গল্প যাই লিখুন না কেন, তাকে একটা প্লট ভাবতে হয়, তাকে চরিত্রগুলোকে ভাবতে হয়, এবং সেই চরিত্রগুলো কিভাবে কথা বলবে তাকে সেটা নির্মাণ করতে হয়, অনেক কিছু করতে হয় তাকে, মেন্টাল ওয়ার্ক, অ্যান্ড তারপরে তিনি সেটাকে রূপ দিতে পারেন। তো সুতরাং সেটা তিনি খুব সচেতনভাবে করেন। তার সৃজন শক্তি, তার সৃজনী সত্তা, এই সব কিছু মিলিয়ে সেটা রূপ পায়। কিন্তু কবিতার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়। আচ্ছা, যদি আমরা দৈনন্দিন জীবনের উদাহরণ দেখি, যদি তোমরা ফেসবুক স্ক্রোল করো বা যদি দেখো, দেখবে প্রচুর মানুষ কিন্তু কবিতা লেখেন, কিন্তু অতগুলো মানুষই কি গল্প উপন্যাস লিখছেন না। কেন লিখছেন না? তার কারণ কবিতা লেখা কি খুব সোজা? ব্যাপারটা সেরকম নয় যে কবিতা লেখা খুব সোজা। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যে সাহিত্য নিয়ে আলোচনা করছিলাম, তো সেখানে আমরা কি বললাম যে আমরা বাইরের প্রকৃতিকে যেভাবে দেখছি সেটা আমাদের মনের মধ্যে ঢুকে মানসিক হয়ে যাচ্ছে, আমাদের ভালো লাগছে বা খারাপ লাগছে ইত্যাদি হচ্ছে, এবং সেটা আমরা বাইরে প্রকাশ করতে চেষ্টা করছি। আমাদের মানুষের এটাই নেচার যে আমাদের যা অনুভূতি হয় সেটা আমরা বাইরে প্রকাশ করতে চাই। আমরা একটা ভালো রেজাল্ট করলাম, তো আমরা সেটাকে বাইরে প্রকাশ করতে চাই, আনন্দটাকে প্রকাশ করতে চাই, এবং আনন্দ প্রকাশিত যদি না হয় তাহলে সেই আনন্দের আস্বাদন কিন্তু হয় না। তো সেই জায়গা থেকে যখন আমার কিছু অনুভূতি হচ্ছে, ধরা যাক আমার খুব কষ্ট হয়েছে বা আনন্দ হয়েছে, তো আমরা কি করছি, সেটাকে বাইরে প্রকাশ করতে চাইছি, এবং সেই প্রকাশটা অনেক সময় কি হচ্ছে, কবিতার আকারে হচ্ছে। ঠিক আছে? কিন্তু গল্প উপন্যাসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। গল্প উপন্যাসের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ সেখানেও একটা আমার এই যে বাইরের প্রকৃতি বা বহিঃপ্রকৃতি বা বিশ্ব প্রকৃতি, বিশ্ব সম্বন্ধে যে ধারণা সেটা আমার অভিজ্ঞতায় প্রতিফলিত হচ্ছে এবং সেটাকে আমি রূপ দিচ্ছি, সেটা সেখানেও হয়। কিন্তু এই যে স্বতঃস্ফূর্ত প্রকাশ, এবং কবিতা দেখবে অনেক ক্ষেত্রেই এখন বেশিরভাগ কবিতা কিন্তু কি হয়, গীতি কবিতা হয়, মানে সেই কবিতাগুলো আমাদের নিজেদের অনুভূতির সঙ্গে মিলে যায়। এই যে আমাদের বাংলা কবিতায় পূর্ববর্তী যুগে আখ্যান কাব্য মহাকাব্যের রীতি প্রচলিত ছিল, এবং পরবর্তীকালে সেখান থেকে কি হয়ে গেল, গীতি কবিতা হয়ে গেল। আখ্যান কাব্য মহাকাব্য আর চললো না। কেন চললো না? কারণ আখ্যান কাব্য মহাকাব্য হচ্ছে সেই কোনো একটা কাহিনীকে রূপ দেওয়া, আর গীতিকাব্য হচ্ছে কি যেখানে আমি আমার কথাটা বলছি। হয়তো আমি কোনো কাহিনীও বলতে পারি, কিন্তু তার সঙ্গে আমার নিজের অনুভূতি এগুলো যুক্ত হয়ে থাকবে। যেরকম বৈষ্ণব পদাবলিতে হয়তো একটা কাহিনী রয়েছে, একটা ঘটনা রয়েছে, কিন্তু তার সঙ্গে কবির নিজস্ব আবেগ সেটা একদম খুব
প্রমিনেন্ট ভাবে সেখানে প্রতিফলিত হচ্ছে। এটা হচ্ছে লিরিক। তো কবিতার ক্ষেত্রে কি হয়, আমি আমাকে সেখানে উপস্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে। তো সুতরাং কবিতার ক্ষেত্রে, যেটা গল্প উপন্যাসের ক্ষেত্রে খুব সচেতনভাবে করা হয়, কবিতার ক্ষেত্রে কিন্তু সেটা সচেতনভাবে হয় না। আমি একটা কবিতা লিখবো এই ভেবে ভেবে কিন্তু আমি কবিতা লিখতে বসি না। আমার মনে যেটা আসে, যে অনুভবটা তৈরি হয়, সেই অনুভবটা কিছু শব্দ পায় এবং তারপরে সেটা কবিতায় রূপ নেয়। কবিতার ক্ষেত্রে যেটা হয়, সেটা যিনি লিখছেন তার একটা প্রকাশের জন্য একটা ব্যথা বা একটা যন্ত্রণা হয়, যেরকম গর্ভ যন্ত্রণা হয় সেরকম কবিতারও একটা বেদনা আছে, ঠিক আছে। এবং সেই বেদনাটাই শব্দে রূপ পায় কবিতা হিসেবে। তাই কবিতা কিন্তু খুব সচেতনভাবে লেখা হয় না। হ্যাঁ, একটা কবিতা লেখার পর সেটাকে নিয়ে কাটাছেঁড়া করা হয়, সেটার ছন্দ দেখা হয়, সেটা দেখা হয় যে একটা শব্দ এখান থেকে ওখানে গেলে কিরকম হতে পারতো, সেরকম দেখা হয়। কিন্তু কবিতা যে শিল্পটা, সেটা অবচেতন এবং সচেতন এই দুটোর সম্মিলনে তৈরি হয়। বাকি শিল্পগুলো কিন্তু সচেতন প্রয়াস। তো সুতরাং কবিতা বুঝতে গেলে সেই কবিতাটার সঙ্গে একাত্ম অনুভব করতে হবে, তবে না হলে কবিতাকে বোঝা যাবে না। এছাড়াও কবিতাকে বোঝার কিছু শর্ত আছে, সেগুলো কি জেনে নেব। আমরা কি বললাম, যে কবিতা হচ্ছে ব্যক্তির নিজের কথা। শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতা লিখেছিলেন যে যেতে পারি কিন্তু কেন যাব। তিনি লিখেছেন যে এত কাল ধরে এত কালো মেখেছি দু হাতে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। তাহলে এই যে কথাটা শক্তি চট্টোপাধ্যায় বলছেন, যে এত কাল ধরে এত কালো মেখেছি দু হাতে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি, এটা তো কবি নিজে বলছেন। কবি কি বলছেন, যে যেতে পারি কিন্তু কেন যাব, যেখানে খুশি আমি চলে যেতে পারি, কিন্তু এখনই যাব না, অসময়। এই যে বক্তব্যটা, এটা ব্যক্তির বক্তব্য। তাহলে কবিতা পড়তে গেলে আমাদের কি ব্যক্তিকে জানতে হবে, ব্যক্তি শক্তি চট্টোপাধ্যায়কে জানতে হবে, ব্যক্তি রবীন্দ্রনাথকে জানতে হবে, ব্যক্তি জীবনানন্দকে জানতে হবে, ব্যক্তি সমর সেনকে জানতে হবে? তা না হলে কি আমরা কবিতা বুঝতে পারবো না? আমি যখন ছাত্র ছিলাম তখন এটা আমাদের সিলেবাসে ছিল, যে যেতে পারি কিন্তু কেন যাব। তো আমার যে অ্যাপ্রোচটা ছিল, আমি মনে করতাম না যে ব্যক্তিকে না জানলে কবিতাকে বোঝা যায় না। তো যখন সেটা আমাকে লিখতে দেওয়া হয়েছিল, আমি কবিতাটা কিছুই জানতাম না, এবং আমার মনে হয়েছিল যে কবিতা বোঝার জন্য কোনো গাইড বুক, কোনো সহায়িকা বই, এই সমস্ত পড়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজে যা ভাবছি, আমি যা বুঝছি, আমি সেটা লিখবো। তো আমি লিখেছিলাম যে সেইটা যে সময় লেখা হয়েছিল, সেই সময়টা খুব অস্থির সময়, এবং সেই জায়গায় থেকে কবি মানে পালিয়ে যেতে চাইছেন না। তিনি চলে যেতে পারেন, তার মধ্যে একটা হতাশা কাজ করছে, তাই তিনি চলে যেতে পারেন, কিন্তু তিনি যেতে চাইছেন না, ইত্যাদি ইত্যাদি। তো যেগুলো কবিতাটার সঙ্গে কিন্তু মেলে না। তার কারণ এই কবিতাটা যদি ইতিহাস দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই কবিতাটা সেই সময় শক্তি চট্টোপাধ্যায় লিখছেন যখন তিনি বারবার অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন, এবং তার মনে হচ্ছে যে তিনি এতকাল ধরে যে সমস্ত কাজ করেছেন, সেগুলো মানে যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছেন, সেটা তিনি হাতে কালো মেখেছেন, এবং তার যে স্ত্রী, তার যে পরিবার, তাদের প্রতি তিনি মনোযোগ দেননি। এবং সেই জায়গা থেকেই, সেই অনুশোচনা থেকেই তিনি বলছেন যে যেতে পারি কিন্তু কেন যাবো, এখনই যাবো না, অসময়, তোমাদের সঙ্গে নিয়ে যাবো, সন্তানের মুখ ধরে চুমু খাবো, ইত্যাদি। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ব্যক্তির বক্তব্য। এখান থেকেই কবিতার প্রশ্নটা শুরু হয়, যে কবিতা পড়তে গেলে কি আমাদেরকে ব্যক্তিকে বুঝতে হবে? কবিতা কি বলে, একজন ব্যক্তির ব্যক্তিগত হৃদয়ের অনুভূতির কথা বলে? যদি তাই বলতো, তাহলে সে কবিতা আমরা পড়বো কেন? কারণ আমরা আগের দিনই রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব পড়াতে গিয়েই বলছিলাম যে যদি সেই বিষয়টা আমার বক্তব্য হয়, আমার ভালো লাগা হয়, আমার খারাপ লাগা হয়, তাহলে আমি কেন, মানে আমার সেই বিষয়টা তুমি কেন পড়বে, যতক্ষণ না সেটা তোমার হয়ে উঠছে। অর্থাৎ কবিতার ক্ষেত্রে কবি কি করেন, তার যে ব্যক্তিগত অনুভূতি, সেটাকে তিনি সবার করে তোলেন। তার কারণ তুমি যদি দেখো যে আমাদের অনুভূতিগুলো না সবার ক্ষেত্রেই এক। আমি যেরকম ভাবে ভালোবাসি, তুমিও ঠিক সেরকম ভাবেই ভালোবাসো। একজন অধ্যাপক তেমন ভাবেই ভালোবাসেন, একজন রিক্সাওয়ালা তেমন ভাবেই ভালোবাসেন। কি বদলে যায়? আমাদের প্রকাশের ধরনগুলো বদলে যায়। আমি হয়তো খুব সুচারুভাবে প্রকাশ করতে পারি, তুমি হয়তো অতটা পারো না, বা যারা শ্রমিক মানুষ, তারা হয়তো ততটা পারেন না। তাদের অনুভূতিটা কি বদলে যায় না? অনুভূতিটা বদলে যায় না। এই যে অনুভূতি, এই অনুভূতি হচ্ছে সর্বজনীন, সর্বকালীন, এবং এই অনুভূতিটাকেই কবিতার মধ্যে কবি ধারণ করতে চান। যে কবি যত ভালোভাবে সেটাকে ধারণ করতে পারেন, সেটাকে পৌঁছতে পারেন, তার কবিতা তত চিরজীবী হয়। অর্থাৎ এই যে শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটা পড়তে গেলে কি শক্তি চট্টোপাধ্যায়ের ওই বিষয়টা জানতেই হবে যে তিনি হাসপাতালে যাচ্ছেন, তার অনুশোচনা হচ্ছে, তার উচ্ছৃঙ্খল জীবনযাপনের কথা না জানতে হবে না?
এই কবিতাটার সার্থকতা তখনই যখন এই কবিতাটা আমি আমার মতো করে বুঝতে পারবো। কবিতার কোনো মানে হয় না, বোঝা গেল? কবিতাকে বুঝতে গেলে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই, তুমি তোমার অনুভূতি দিয়ে সেই কবিতাটাকে বুঝবে এবং সেখানেই সেই কবিতাটার সার্থকতা। ওই সিনেমায় যেরকম ভাবে লেখা থাকে না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তো এখানে সেটা বলতে হবে যে এই যে আমি বললাম যে তুমি তোমার মতো করে কবিতাটা বুঝতে পারো, তোমার মতো করে লিখতে পারো, এবং তুমি যদি পুরোপুরি তোমার মতো করেই ভেবে নাও, তাহলে কিন্তু সেটা তোমার পরীক্ষার নম্বরের পক্ষে ক্ষতিকারক হয়ে যাবে। তার কারণ সেই স্বাধীনতা এখনো তোমার নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে কবিতা পড়তে গেলে একটা কাব্য দীক্ষা দরকার। সেটা কি জিনিস? আমি যদি জীবনানন্দকে পড়তে চাই, তাহলে জীবনানন্দের কবিতা সম্পর্কে, তার সময় সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে। জীবনানন্দের কবি মানুষের সঙ্গে আমাকে পরিচিত হতে হবে। তাহলে এবার প্রশ্ন আসবে, এই যে আপনি বললেন যে কবিতাকে জানতে গেলে কোনো কিছু দরকার নেই, ব্যক্তিকে জানা দরকার নেই, আমি নিজের মতো বুঝতে পারি। হ্যাঁ, আমি নিজের মতো বুঝতে পারি। যখন জীবনানন্দ বলছেন অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য অথবা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শেয়াল ও শকুনের খাদ্য আজ তাদের হৃদয়ে। একটু এলোমেলো হয়ে যেতে পারে কোনো শব্দ, কারণ স্মৃতি অতটা ভালো না আমার, মাঝে মাঝে ভুলে যাই। তো এই যে কবিতাটা, এই কবিতাটার মানে কি, কি বলতে চাইছেন জীবনানন্দ? একজন সাধারণ পাঠক যখন এই কবিতাটা পড়বেন, তখন তার এটাই প্রথমে মনে হবে যে এই কথাগুলোর সঙ্গে তিনি কি নিজেকে রিলেট করতে পারছেন। এই কবিতাটা কবে লেখা হয়েছে সেটা তো পরের কথা, আজকের দিনে দাঁড়িয়ে তিনি কি এই কবিতাটার সঙ্গে নিজেকে মেলাতে পারছেন, নিজের অনুভূতিকে মেলাতে পারছেন? আজকেও কি আমাদের মনে হচ্ছে না যে এই কথাগুলো কিছুটা কিছুটা সত্যি? সত্যের জয় অনেক পরে হয়। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ আজ সবচেয়ে বেশি চোখে দেখে তারা, কারণ যারা বাঁকা পথে যাচ্ছে তারা তো তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে না। তো এই যে হতাশা, এই যে নৈরাশ্য, এই যে অন্ধকার, এই অন্ধকারের গ্রাসে আমরা কি নিজেরাও কখনো চলে যাই না? যদি যাই, তাহলে এই কবিতাটার সঙ্গে আমরা একাত্ম হতে পারবো এবং সেখানেই এই কবিতাটার সার্থকতা। কিন্তু একাডেমিক স্তরে বা এই কবিতাটাকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে এই কবিতাটা কোন সময়ে লেখা। তার কারণ প্রত্যেকটা কবিতার উপরে, প্রত্যেকটা রচনার উপরে সময়ের একটা সুস্পষ্ট ছাপ থাকে। দেশ এবং কাল, দেশ এবং কাল, দেশ এবং কাল, এই বিষয়টা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। যে কোনো সাহিত্যকে আমরা যখনই বিচার করতে যাব, তখন আমাদের মনে রাখতে হবে যে এটা কোন প্রেক্ষাপটে লেখা হচ্ছে, সেই সময়টা এবং সেই সমাজটা, এবং সেই কবিতা বিচারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে সেটা তখন প্রাসঙ্গিক ছিল, সেটা এখনো প্রাসঙ্গিক আছে কিনা। যদি আমরা এই কবিতাটার মধ্যে যে নিহিত অনুভূতি, মূল যে বিষয়টা, পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, পাখির নীর, বনলতা সেন, নাটোর, জীবনানন্দ, এইগুলো নয়, মূল যে বিষয়, একজন প্রেমিক তার প্রেমিকাকে, যাকে তিনি দেখতে পাচ্ছেন না, তার কাল্পনিক প্রেমিকা বা যাকে তিনি চান মনে মনে, তার কাঙ্ক্ষিত প্রেমিকা, তার কাছে তিনি কি চাইছেন? আশ্রয় চাইছেন, নিরাপত্তা চাইছেন, প্রশান্তি চাইছেন, ইত্যাদি চাইছেন, যা তার একান্ত কাম্য। এই যে বিষয়টা, এই যে একটা নিরাপত্তাহীনতা থেকে নিরাপত্তা বোধের দিকে যাওয়া, স্বপ্নের দিকে যাওয়া, বাস্তবের রূঢ় মাটিতে দাঁড়িয়ে স্বপ্নের দিকে একজন প্রেমিকের অভিসার বা প্রেমিকার অভিসার, এই বিষয়টাই তো এই কবিতাটার মধ্যে রয়েছে, এই লাইন পাটার মধ্যে রয়েছে। এই অনুভূতিটা যদি আমরা অনুভব করতে পারি, তারপরে যদি আমরা বুঝতে পারি যে সেটা কোন দেশ ও কালের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল এবং সেই দিনগুলো পেরিয়ে এসে আজও সেটা প্রাসঙ্গিক রয়ে গেছে, যদি রয়ে যায়, সেখানেই একটা কবিতার সার্থকতা তৈরি হয়। তাহলে এই যে এত বকবক করলাম, তার কারণ বিষয়টা একটু বোঝানোর জন্য যে যদি কবিতাকে পড়তে হয়, তাহলে সময়কেও বুঝতে হবে। একই সঙ্গে সেই সৃষ্টির সময়, একই সঙ্গে আজকের সময়, এই দুটো সময়ের মধ্যে একটা সংযোগ সেতু তৈরি করে দেয় কবিতাটা।
কবিতাটা একটা সংযোগ সেতু তৈরি করে দেয়, যিনি লিখছেন তার সমাজ, তার এবং আমার মধ্যে। এই যদি এটা করতে পারে তবেই তো প্রকাশ তার যথার্থ পায়। আজকে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমরা যদি বুঝতে পারো তবেই তো আমার বক্তব্য বা আমার প্রকাশের সার্থকতা। যদি না বুঝতে পারো তাহলে তো মনে হবে এতক্ষণ ধরে ভাঁট টাঁট বকে আমাদের মাথাটা খেলো, ডেটাগুলো সব নষ্ট হলো, এর থেকে তো বেশি কিছু হবে না। যাই হোক, যেটা মূল কথা এটাই হচ্ছে ব্যাপার, যে কবিতাকে বুঝতে গেলে কবিতার ভিতরে গিয়ে সেই অনুভূতিটাকে বুঝতে হবে। ওই শব্দগুলো সরিয়ে রেখে, যা অলংকার আছে সেগুলোকে সরিয়ে রেখে, যেগুলো না বলা আছে সেগুলোকে সরিয়ে রেখে ভিতরে যে অনুভূতিটা রয়েছে, সেই অনুভূতিটা, উপলব্ধিটা, সেই যে ভাবটা, সেটাকে বুঝতে হবে। সেটার কাছে তুমি যখনই পৌঁছতে পারবে তখনই তুমি একটা কবিতাকে বুঝতে পারবে। তো সেটার কাছে পৌঁছানোর উপায় কি? সেটার কাছে পৌঁছানোর উপায় হচ্ছে বারবার পড়া, নিরন্তরভাবে পড়া। একজন আমার কথা বলার ধরন, আমি তো তোমাদের সঙ্গে এভাবে কথা বলছি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি কিভাবে কথাবার্তা বলি, আমার সঙ্গে যারা কথাবার্তা বলে তারা কিভাবে কথাবার্তা বলে, বা আমি তাদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলি, সেই জায়গাটা যদি তারা বুঝতে না পারে তা আমার সাথে তারা কমিউনিকেট করতে পারবে না। ধরো আমি খুব বেশি কথা বলি না, অল্প কথা বলি এবং খুব সাংকেতিকভাবে কথা বলি, তো সেই সংকেতগুলো তারা যদি বুঝতে না পারে তাহলে তো সম্ভব না। আমি যদি তোমাদের মতো কথা না বলে বা তোমাদের মতো জায়গায় না এসে এটা বোঝাতে না পারি তাহলে তো মুশকিল হয়ে যাবে, তোমরা কেউ বুঝতে পারবে না। আমি যদি খুব একাডেমিক জায়গা থেকে এখন সব কোটেশন রেখে জীবনানন্দ কি বলেছেন তার কবিতার কথায়, ইনি কি বলছেন, উনি কি বলেছেন, এসব যদি বলতে শুরু করি তাহলে খুব মুশকিল হয়ে যাবে। সুতরাং এইগুলো বাদ দিয়ে আমি চেষ্টা করলাম তোমাদেরকে তোমাদের মতো করে বোঝানোর, যে কবিতা যদি বুঝতে হয় তাহলে সেই কবির অনেকগুলো কবিতা পরপর পড়ে যাও, সেই কবির শৈলীকে বুঝতে পারবে, সেই কবির কথা বলার ধরনটাকে বুঝতে পারবে, তখন তুমি আস্তে 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 সেটার সঙ্গে একটা ঐকান্তিক যোগ অনুভব করতে পারবে। আমার না সে অর্থে সাহিত্য সম্পর্কে কোনো ধারণা ছিল না, কারণ অনেকেই হয়তো ছোটবেলা থেকে প্রচুর পড়াশোনা করে, আমি একদমই সেরকম পড়াশোনা করিনি। ওই হাদাভোদা, বাঁটুল দি গ্রেট, শার্লক হোমস, এই সমস্ত এতদূর অবধি আমার দৌড় ছিল। তো যখন আমি বাংলায় অনার্সটা নিলাম তো তখন দেখলাম সাহিত্যের ইতিহাসে কবিতার মধ্যে রয়েছে জীবনানন্দ। তো কেমন যেন নামটার প্রতি আমার একটা প্রেম আছে, হ্যাঁ। তো পড়তে বসলাম জীবনানন্দ এবং পড়লাম, বুঝলাম না, কিন্তু এটা বুঝতে পারলাম যে জীবনানন্দের কবিতায় কেমন একটা প্যাশন রয়েছে, কেমন একটা আচ্ছন্নতা রয়েছে। ক্লাসিক্যাল মিউজিক যারা শোনো বা শোনো না, যারা ধরো রক মিউজিকও শোনো, দেখবে দুটোর মধ্যে অদ্ভুত একটা প্যাশন রয়েছে, আর প্যাশনের জায়গা থেকে দুটো গাওয়া হয়। তো সেই প্যাশনটা আমি বুঝতে পেরেছিলাম যে না, এটার মধ্যে কিছু একটা আছে যেটা আমাকে ক্রমশ টানছিল। কিছু বুঝতে পারছিলাম না কি লিখেছে, এই সমস্ত হাবি যাবে কিছু বুঝতে পারছি না, কিন্তু পড়ছি। এবং পড়তে 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 কি হলো, একটা সময় গিয়ে বুঝতে পারলাম অরণ্যের অধিকার একটা উপন্যাস আছে, তো সেখানে লাস্টে অমূল্য বলে একটা চরিত্র, তো সে বলছে আমাকে শুনতে দাও, শুনতে না শিখলে আমি বুঝবো কেমন করে। তাই তোমাদেরকেও পড়তে হবে, না পড়লে একবার যদি একটা কবিতার কাছে গিয়ে দাঁড়াও, কি করে তাকে বুঝবে? প্রেমিকাকে বুঝতে গেলেও তো অনেক সময় লাগে, নিরন্তর কথা বলতে হয়, তাই না? যাই হোক, এই হলো আজকে আমাদের কবিতার ক্লাস। আমরা এর পরের দিন চেষ্টা করব জীবনানন্দের সুচেতনা কবিতাটা যদি আলোচনা করা যায়। তো যারা সেটা শুনতে চাও তারা আগে থেকে সুচেতনা কবিতাটা বারবার পড়ে ফেলো। আমার এখানে কমিউনিটি ট্যাব নেই, তার কারণ অনেক লোকে তোমরা সাবস্ক্রাইব করছো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, যাতে আমার 10,000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যায়, আমার কমিউনিটি ট্যাব হয়, আমি তোমাদের সাথে ভিডিওর বাইরেও কথাবার্তা বলতে পারি। তো যাই হোক, তো সুচেতনা কবিতাটা পড়ে পরের দিন এসো, বুঝিয়ে দেবো। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে। আর যদি কোনো পড়াশোনা সংক্রান্ত জিজ্ঞাসা থাকে তাহলে আমার অন্য পার্টের পেজে করবে। আমাকে যদি পার্সোনালি ফলো করতে চাও, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, সেখানে ফলো করতে পারো, ফেসবুকেও ফলো করতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, বন্ধুদের কাছে পৌঁছে দিতে হবে। কথাটা বারবার বলছি, তার কারণ নতুন চ্যানেল তো, তাই। দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থেকো।